কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের পাঠানো একটা ইমেইল আমি পড়ে শোনাবো। যে ইমেইলটি যেভাবে যিনি পাঠিয়েছেন আমি চেষ্টা করব সেইভাবেই পড়ার। আশা করছি যে এই ইমেইলটিও আপনাদের ভালো লাগবে এবং যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে আমার আসলেই নিজেকে সার্থক মনে করবো। আমি চেষ্টা করবো আপনাদের আনন্দ দেওয়ার। দেখা যাক কতটা ভালো লাগে আপনাদের বা কতটা আনন্দ দিতে পারি আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতোই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ কৃপায় Bhoot.com এর সকল শ্রোতা বন্ধুরাও সবাই ভালো আছেন। আমি সৈয়দ আবিদ হাসান লিখছি মাদারীপুর থেকে। Bhoot.com এ পাঠানো এটা আমার প্রথম ঘটনা। এটা বাংলাদেশের স্বাধীন হওয়ার পরই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এলাকার বড় ভাই মুকিম ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে আগ্রহী। আপনি চাইলে ইমেল হিসেবে পড়ে শোনাতে পারেন। আমি আসলে ইমেল হিসেবে পড়ে শোনাচ্ছি। আমি চাইবো আপনাকে ইনভাইট করতে অন্য কোনো ঘটনার জন্য, কারণ এই ঘটনাটা অসম্ভব সুন্দর। আশা করছি যে পরবর্তীতে আপনাকে সরাসরি আমরা পেয়ে যাব। আমি এই চান্সটা মিস করতে চাইনি। কারণ আপনি লিখেছেন খুব সুন্দর করে। মাদারীপুর জেলার রাজের উপজেলার ছোট্ট একটা শহর টেকেরহাট। সদ্য গড়ে ওঠা এই শহর 70 দশকে ছিল একটি বাজার। কুমার নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই বাজারে নদী পথে বেশিরভাগ মালামাল যাতায়াত করত। মুকিম ভাইয়ের দাদা এলাকার বিশিষ্ট একজন ব্যবসায়ী, বাঁশের ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে বাঁশের ব্যাপারী। নদীপথে সমুদ্র থেকে বাঁশ সংগ্রহ করে এনে সেগুলো সংরক্ষণ করা হতো টেকেরহাটের নদীর কুল ঘেঁষে। সেই ব্যাপারী ও তার দল সুন্দরবনের সংগ্রহ করা ভাসমান চালির ওপর বাঁশগুলোকে একত্রিত করে তারপর নদী পথ ধরে বাঁশগুলোকে নদীতে ভাসিয়ে নিয়ে আসতো। একটার পর একটা চালি বাঁধা হতো। এভাবে হাজার হাজার বাঁশ সুন্দরবন থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতো। ব্যাপারী ও তার দল সেই বাঁশের সাথেই আলাদা নৌকা নিয়ে সুন্দরবন থেকে চলে আসতো। সুন্দরবন থেকে টেকেরহাট বাজার পর্যন্ত নিয়ে আসতে 10 থেকে 15 দিন সময় লেগে যেত। ওই কয়দিন ব্যবসায়ীদের দল নদীতেই বসবাস করত। আলাদা নৌকায় রান্না খাওয়ার ব্যবস্থা ছিল। মাঝে মধ্যে নদীর পাড়ে বাজারগুলো থেকে বাঁশের বহর থামিয়ে চাল ডাল কেনা হতো। সেই ব্যবসায়ীদের দলের মধ্যে একজনের সুন্দরবন থেকে আসার পথে একটা হিজল গাছের দিকে চোখ যায়। গাছটা তার বেশ পছন্দ হয়। ওই গাছটা সে কেটে সাথে করে নিয়ে আসতে চায়। তার উদ্দেশ্য ছিল সেই গাছটা দিয়ে ঢেঁকি বানানো। যেমন চিন্তা তেমন কাজ, শুরু হয় গাছ কাটা। কিন্তু গাছটা কাটা শুরু করার সাথে সাথে অদ্ভুত এক ঘটনা ঘটে। সেই গাছের কাটা অংশ থেকে ফিনকি দিয়ে রক্তের মতো লাল পানি বেরিয়ে আসে। সর্দার খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি তৎক্ষণাৎ গাছটি কাটতে নিষেধ করেন, কিন্তু সেই লোক গাছের লোভ না সামলাতে পেরে সর্দারকে কোন রকমে বুঝিয়ে গাছটা কেটে সেই বাঁশের সাথে বেঁধে ভাসিয়ে দেয়। সেটাই যেন কাল হয়ে দাঁড়ায়। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সাথে এবং এসব এমন ঘটনা যা আগে কখনো ঘটেনি। প্রথম 2 দিন তারা বেশ ভালো মতোই নদী পথে বাঁশ নিয়ে এগোচ্ছিল। চলার পথে তারা দিন শেষে যে কোনো এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য থামতো। সেখানে তারা নদী থেকে মাছ ধরত। যে কোনো একদিন মাছ ধরে নৌকার খোলের ভেতর মাছগুলো রেখে দেওয়া হতো। সেই মাছ তারা 2-3 দিন যাবত রান্না করে খেত। এইরকম একদিন যখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে, দলের মধ্যে একজন হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে খেয়াল করে নৌকার ওপর কেউ একজন বসে আছে এবং নৌকার ওপর বসে থাকা লোকটা হাত দিয়ে কিছু একটা খাচ্ছে। কিছুক্ষণ খেয়াল করার পর তার আর বুঝতে বাকি থাকে না নৌকার ওপর বসে থাকা জিনিসটা নৌকার খোলের মধ্য থেকে মাছ উঠিয়ে নিয়ে খাচ্ছে। তারা যেখানে শুয়েছিল নৌকাটা তার থেকে খানিকটা দূরে ছিল। তখন তার পাশে শুয়ে থাকা সর্দারকে সে আস্তে আস্তে ডেকে তোলে। বিষয়টা সর্দার খেয়াল করে। তারা দেখতে কিছুটা মানুষের মতো একটা অবয়ব নৌকার খোল থেকে হাত দিয়ে মাছ নিয়ে বিচ্ছিরি রকমের শব্দ করে খাচ্ছে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে তারা খারাপ কিছু একটা খপ্পরে পড়েছে। তাই ওই মুহূর্তেই সর্দার হারিকেনের আগুন বাড়িয়ে দিয়ে সবাইকে ডাকতে থাকে। কিন্তু সেই মুহূর্তে নৌকায় বসে থাকা জিনিসটা তাদের দিকে ভয়ঙ্কর এবং রাগান্বিত দৃষ্টিতে তাকায়।
বিদঘুটে চেহারার ওই অবয়বটা হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে আসতে থাকে তাদের দিকে। সবাই তখন ভয়ে আল্লাহর নাম নিচ্ছে। তাদের কারো বুঝতে বাকি রইল না যে খারাপ জিনিসটার খপ্পরে তারা পড়েছে, সেটি তাদের দিকে এগিয়ে আসলে তারা খুব খারাপ একটা কিছুর সম্মুখীন হবে। সর্দারের আদেশে তখন সবাই হারিকেনের আলো নিয়ে সেটা বাড়িয়ে দিল। তখন হঠাৎ করে সেই অবয়বটা স্থানীয় লোকের ভাষা, যেটাকে পিশাচ বলা হয়, নৌকা থেকে ঝপ করে পানির ভেতর চলে যায়। ওই রাতে তারা আর নৌকার দিকে এগোনোর সাহস পায়নি। সবাই হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়েই বসে থাকলো, কিন্তু রাত তখন কেবল মধ্যরাত। বিপদ হলো তখন যখন এক এক করে সবগুলো হ্যারিকেনের তেল কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে আসতে শুরু করলো। এক এক করে হ্যারিকেনগুলো নিভে যেতে থাকলো। হঠাৎ করে শুরু হতে লাগলো পানিতে লাফালাফির শব্দ। মনে হচ্ছিল একের পর এক ছোট বাচ্চারা নৌকা থেকে পানির ভেতর লাফিয়ে পড়ছে। ভয়ে এবং আতঙ্কে আল্লাহর নাম স্মরণ করতে করতে তাদের ওই রাত কেটে যায়। ভোরের আলো ফোটার পর তারা ওই নৌকায় গিয়ে দেখে অর্ধেক অর্ধেক খাওয়া মাছ নৌকাতে ছড়িয়ে আছে। প্রায় প্রত্যেক রাতেই এরকম ঘটনা ঘটতে থাকে সেদিন থেকে। রাতে ঘুমানোর পর তাদের আশেপাশে পানিতে ঝপ 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 শব্দ, এবং নৌকার খোলের ভেতরে রেখে দেওয়া মাছগুলো সেই পিশাচের দল অর্ধেক অর্ধেক করে খেয়ে চারিদিকে ছড়িয়ে চলে যেত। পিশাচগুলো অনেক চেষ্টার পরও তাদের পিছু ছাড়েনি। নৌকার খোলে তারা যেদিন মাছ না রাখতো, সেদিন সকালে হাজার হাজার ছোট্ট ছোট্ট মাছের মাথা নৌকা জুড়ে ছড়ানো থাকতো। এভাবে 7-8 দিন তারা ওই উৎপাত সহ্য করে। শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছে যায়। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনা শেষ হয় 3 জন মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে। পুরো ঘটনার উৎপত্তি হয়েছিল সেই হিজল গাছের জন্য। তখন তারা বুঝতে পারেনি ওই গাছটি ছিল তাদের অভিশাপ। যেই লোকটা সেই গাছ কেটে নিয়ে এসেছিল সে বিশাল অসুখে পড়ে যায়। তখন ডাক্তার খুব কম ছিল, মানুষ কবিরাজে বিশ্বাসী ছিল। স্থানীয় কবিরাজ তখন জানায় যে ওই গাছটা হয়তো একটা অভিশপ্ত গাছ। গাছটা কেটে নিয়ে আসার জন্যই এরকম হচ্ছে। তৎক্ষণাৎ সেই গাছের গুড়িকে কুমার নদীতে আবার ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত চারিদিকে 4 দিনের মাথায় 4টি লোক মারা যায়। তার 1 মাসের মধ্যে ওই লোকের ছোট ভাই কুকুরের কামড়ে মারা যায়, এবং তার কিছুদিনের মধ্যেই তার একমাত্র ছেলে নদীতে গোসল করতে গিয়ে মারা যায়। তাদের বংশ ওখানে শেষ হয়ে যায়। হিজল গাছের সেই অভিশাপ নির্বংশ করে দেয় তাদেরকে। এই ছিল আমার ঘটনাটা সম্পূর্ণ সত্যি, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি কেউ চায় এই এলাকায় খোঁজ নিয়ে দেখলেই বুঝতে পারবে। ধন্যবাদ এই ঘটনাটি শেয়ার করার জন্য।